জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। গত ১৫ জুন জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই যে আবু সাইদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এ বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবি হলে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একই সঙ্গে জাতীয়ভাবে জুলাই স্মৃতি অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত জুলাই স্মৃতি অনুষ্ঠান মালা ২০২৫-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, কিছু রাজনীতিবিদ মুখে বলে একটা, কাজ করে আরেকটা। তিনি বলেন, পিআরকে ইস্যু করে যারা মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর পদ্ধতি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। গ্রেফতারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেওয়া হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। অপরদিকে সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক। তবে মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, যা আগামীর জন্য একটি সতর্কবার্তা বহন করে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। ২০১৪, ১৮ এবং ২৪-এর জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক, লোক দেখানো এবং দিনের ভোট রাতে করাসহ ফেসিবাদী রাজত্ব বাস্তবায়নের নির্বাচন। আর এসব ভোট আয়োজনে নেপথ্যে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়। অভিযোগ দাখিল করা হয় নির্বাচন কমিশন সচিবালয়েও। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে। অতঃপর সাবেক সিইসি রকিবউদ্দিন অসুস্থ থাকায় গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। সাজানো এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে। সার্বিক এই পরিস্থিতিতে গ্রেপ্তারকৃত প্রধান নির্বাচন কমিশনারদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সততার সাথে দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। এটি ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে আসলে এটা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য এটার একটা পজিটিভ বা ইতিবাচক এর একটা প্রভাব পড়বে বাংলাদেশে।
যারা নির্বাচন কমিশনার বা যারা প্রধান দায়িত্বে ছিলেন তারাই যে এককভাবে দায়ী বিষয়টা তা নয়, কারণ আসলে তারা একটা কাঠামোর মধ্যে কাজ করেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারপরে অর্থ মন্ত্রণালয় আছেন। এই প্রতিষ্ঠানগুলো সামগ্রিকভাবে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাত্ত্বিকভাবে বা সাংবিধানিকভাবে স্বাধীন থাকলেও তাদের অনেক সময় সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। আর সমাজবিজ্ঞানী অধ্যাপক সালমা আক্তার মনে করেন, সিস্টেম ব্রেক করলে এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আগামীর জন্য বার্তাটা হচ্ছে যে আমরা চাই সিস্টেম ফিরে আসুক, সিস্টেমের মধ্যেই সব কিছু হোক। তো যদি সিস্টেম ব্রেক কিছু হয় তাহলে যেটা হচ্ছে যে অন্যরাও কিন্তু সিস্টেম ব্রেকে যাবে। আগামীর জন্য আমরা একটা অ্যানোমিক সিচুয়েশনের দিকে চলে যাব, যেটা সব সঙ্গত কারণেই একজন সমাজবিজ্ঞানী হিসেবে অথবা একজন সিটিজেন হিসেবে আমি কোনোভাবেই সেটা মনে করি যে আমাদের জন্য আসলে গ্রহণযোগ্য হবে না। তো আমার কাছে মনে হয় সামাজিকভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলো যত স্মুথ কাজ করে আমরা সেটা এক্সপেক্ট করি যে আমাদের স্ট্রাকচারাল ওয়েতেই জাস্টিসটা পৌঁছে দেওয়া উচিত। সেটা এখন যারা খুব রাজনীতি বা ওই ধরনের ক্ষমতার বলয়ের মধ্যে আছেন অথবা আমরা সাধারণ মানুষ, সবার জন্যই আসলে জাস্টিস থাকা দরকার। জাস্টিস সিস্টেমটা যেন স্ট্রাকচারের মধ্যে থাকে। গ্রেপ্তার হওয়া সাবেক সিসিদের থেকে শিক্ষা নিয়ে আগামীতে জাতীয় সংসদ কিংবা স্থানীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। আমার কাছে মনে হয় যে এর আগের যে নির্বাচন যেগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, তো সেই সময় কিন্তু আসলে ব্যাপক হারে বদলি করা হয়েছে এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় আস্থার, জনগণের মধ্যে যদি নির্বাচনের বিষয়ে আস্থা তৈরি করতে হয় তাহলে তাদেরকে আসলে অন্য জায়গায় বদলি করা দরকার। সিইসিদের কেন গ্রেফতার করা উচিত অথবা উচিত না, এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা মতামত তৈরি করতে পারে, সামাজিক মতামত তৈরি করতে পারে। সেদিক থেকে দুটো সুবিধা, একটা হচ্ছে সামাজিক ভাবনাটা আমরা জানবো যে আসলে মানুষ কি চাচ্ছে, সেই প্রেক্ষিতে রাষ্ট্র তার নীতি নির্ধারণ, রাষ্ট্র তার কার্যক্রম সেটাকে পরিচালিত করতে পারবে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি এবং শাটডাউন সহ সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় দেশের বন্দরগুলোতে আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে কাস্টমস কর্মকর্তা বন্দর ও আইসিডির কর্মস্থলে যোগ দেওয়ায় রপ্তানি পণ্যের পরিবহনও পুনরায় শুরু হয়। সকাল থেকে কাস্টমস হাউসে আমদানি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি সিএনএফ এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছেন, ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামতের কাজ শেষ করা হবে। এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে। এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি। আমরা আরেকটা কথা ভেবেছি, ঢাকা শহরে ইটভাটা, ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোকে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করলে শীতকালে আর বাতাসটা এদিকে আসবে না। আমরা চেষ্টা করব শীতকালের আগে যেগুলো ভাঙাচোরা রাস্তা আছে ওগুলো রিপেয়ার করতে। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিবেদনের পর অবশেষে বিদ্যালয়ে পাচ্ছে ফরিদপুরের সলিথা গ্রাম। শিক্ষা থেকে বঞ্চিত একটি প্রজন্মের মুখে এখন আশার আলো। গ্রাম জুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। অবশেষে আশার আলো জ্বলল বিদ্যালয়হীন সলিথা গ্রামে। মাইটিভির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছে প্রশাসন।
গেল 25 জুন স্কুলে হেঁটে যেতে হয় 30 মিনিটের পথ। এই শিরোনামে মাই টিভির বিশেষ প্রতিবেদনটি দেশের বিভিন্ন স্তরে নাড়া দেয়। প্রতিবেদন উঠে আসে ফরিদপুরের নগরকান্দার সলিথা গ্রামের শিশুরা কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুল আমার গ্রামে স্কুল না। প্রতিবেদন প্রচারের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রোববার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে গ্রামটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আশ্বাস দেওয়া হয়। আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলেছি। আসলে মনে হয়েছে এই এলাকায়, এই সলিথা গ্রামে একটা প্রাইমারি স্কুল দরকার। আর এইটা দরকার, এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমার থেকে আমার সক্ষমতা অনুযায়ী যা যা করার দরকার আমি সম্পূর্ণটাই করব। দীর্ঘদিনের অপেক্ষা যেন আজ শেষের পথে। নতুন বিদ্যালয় স্থাপনের আশ্বাসে খুশি গ্রামবাসী। খবর শুনেই ছুটে আসে শিশু ও অভিভাবকরা, জানান মাই টিভির প্রতি কৃতজ্ঞতা। মাই টিভি চ্যানেল আমাদের দেখাইছে, তাই জন্য আমরা একটি স্কুল পাচ্ছি। আমাদের গ্রামে স্কুল ছিল না, টিভিতে নিউজ করার পর আমাদের গ্রামে স্কুল হবে। গ্রামে স্কুল হবে, আমরা অনেক খুশি। নগরকান্দা ইউনো মহোদয় এবং শিক্ষা অফিসার দুজনই পরিদর্শন করে গেছেন, ধন্যবাদ মাই টিভিকে। এবং তারা আশ্বস্ত করে গেছেন এই নিউজের ভিত্তিতে যে আমাদের দিক থেকে যতদূর সম্ভব আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব। মাই টিভি চ্যানেলে নিউজ করার জন্য তো টিওনো স্যার, শিক্ষা অফিসার স্যার আসার পরে আশ্বস্ত করে গেছে আমাদের সলিথা গ্রামে একটা স্কুল হবে। মাই টিভিতে ধন্যবাদ, তাদের কারণে আমাদের স্কুল হইতেছে। একটি প্রতিবেদনের ফলে বদলে যেতে পারে একটি গ্রামের ভবিষ্যৎ। বিদ্যালয়হীন সলিথায় শিক্ষা প্রতিষ্ঠার উদ্যোগ সেই আশার বার্তাই দেয়। এখন শুধু প্রয়োজন দ্রুত বাস্তবায়ন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। রংপুরে এবার জিআই স্বীকৃত হাড়িভাঙা আমের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে যেন চিন্তার ভাঁজ আম চাষিদের কপালে। চাষিদের দাবি সঠিক বাজার ব্যবস্থা ও আম সংরক্ষণাগারে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। অর্থকারী এই ফসলটি ন্যায্য দাম পেতে সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে ধীরে ধীরে আম চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে এখানকার আম চাষিরা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। স্বপ্ন ছিল হাড়িভাঙ্গা আমে ভাগ্য ফ্রানোর, কিন্তু এখন সেই আমই যেন হয়ে উঠেছে দুঃস্বপ্নের প্রতীক। রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙ্গা আমে এবার বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। যত্ন করে গাছ পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমের ব্যয় ওঠানো নিয়ে এখন চিন্তিত অধিকাংশই আম চাষি। বাজার ব্যবস্থায় দুর্বলতায় দিশেহারা আম চাষিরা। গড়ে প্রতি কেজি আম উৎপাদনে খরচ পড়েছে 35 থেকে 40 টাকা, কিন্তু স্থানীয় বাজারে হাড়িভাঙ্গা আম বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যার ফলে প্রত্যাশার আম হয়ে উঠেছে চাষিদের হতাশার কারণ। গতবারের চেয়ে আম বিক্রি করে এবার ম্যাক্সিমাম 3 লক্ষ টাকার মতো লস হবে, কারণ এই হাড়িভাঙ্গা আম 25 থেকে 30 টাকা কেজি। 100 গ্রাম ওষুধ নিয়েছি 750 টাকা দাম। আরও একটা ওষুধ দেওয়া না গেলে এখন অভাবের কারণে মনে করেন ওষুধ দিতে দিতে হাঁপসি যায়। চাষিদের অভিযোগ, নেই সরকারি কোনো ন্যায্য দাম নির্ধারণ ব্যবস্থা, নেই পর্যাপ্ত সংরক্ষণের সুযোগ। ফলে অনেক সময় বাধ্য হয়েই পানির দামে আম বিক্রি করছেন তারা। যে কীটনাশকের বাজার আর যে আমের বাজার, তাতে আমরা চাষিরে আর গরু আছাড়া টিকতে পারবো না। 1 দাম 200 টাকা করছে, তাহলে পাবলিক বাঁচবে কেমন করি? এলে আমের বাজার, ওষুধের দাম উঠছে না। কিছু ব্যবস্থা করিল সরকারে, তাহলে মনে করো পাবলিকের জন্য কিছুটা ভালো হইলে, কৃষক যারা ব্যবসায়ী তার জন্য ভালো হইলে। হাড়িভাঙ্গা আমের বাজার সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। হাড়িভাঙ্গা আম সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার প্রস্তুত করা হবে, তো এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। স্বপ্নের হাড়িভাঙ্গার বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় মলিন হয়ে পড়েছে এখানকার আম চাষিদের মুখ। সময় মতো বিপণন সুবিধা ও সরকারের নজরদারি না থাকায় ভেঙে পড়েছে এখানকার বাজার ব্যবস্থা। এতে করে জিআই স্বীকৃত ঐতিহ্যবাহী এই হাড়িভাঙ্গা আম চাষ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে এখানকার আম চাষিরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।